স্বাধীনতার 50 বছর এগিয়েছে বাংলাদেশ। পৃথিবীর বুকে বিস্ময় আমার ছোট্ট বাংলাদেশ। মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, বুদ্ধিজীবী, তাদের পাশাপাশি এই অগ্রযাত্রায় সবচেয়ে বলিষ্ঠ অবদান এদেশের সাধারণ মানুষের, আমজনতার। আর তাই গণমানুষের কথা বলতে আমাদের আয়োজন আমজনতা। দর্শক, যমুনা টেলিভিশনের কোনো রাজনৈতিক পরিচয় নেই, কোনো বিশেষ দলের প্রতি কোনো দুর্বলতা কিংবা দায়বদ্ধতা নেই। হ্যাঁ, আমাদের দায়বদ্ধতা আছে দেশের কোটি কোটি মানুষের প্রতি, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের প্রতি। তাদের সামনে সত্যকে সত্য আর মিথ্যাকে মিথ্যা হিসেবে তুলে ধরাই আমাদের প্রধান কাজ। কোনো দল কিংবা রাজনীতিবিদকে আঘাত করা আমাদের লক্ষ্য নয়। আমাদের লক্ষ্য নিজেদের ভুলগুলো নিজেরা মিলে খুঁজে বের করা, এগিয়ে যাবার লক্ষ্যে বলবো আগামীর সুন্দর বাংলাদেশ নিয়ে আমাদের সবার ভাবনার কথা। পুরো সময় আপনাদের সাথে আছি সৌমিত্র শুভ্র। আমজনতার আজকের বিষয়, এ আগুনে কে পড়ল। আলোচনার জন্য আমাদের সঙ্গে রয়েছেন এস এম কামাল হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। এস এম কামাল হোসেন, স্বাগত জানবেন আমজনতায়। ঠিক একদিন আগেই, অর্থাৎ গতকালই আপনাদের সাধারণ সম্পাদক বলছিলেন আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল সাম্প্রদায়িক হামলার ঘটনায়। সেই সতর্কতার তাগিদ অনুভব করার পর সতর্কতার ব্যবস্থা নেওয়া হয়নি, নাকি সেই সতর্কতা কাজে আসেনি? কাল রাতেই রংপুরের পীরগঞ্জে সে হামলা, ভাঙচুর এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। ধন্যবাদ। দুইজন বিজ্ঞ আলোচক আছে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক শ্রোতাকে ধন্যবাদ জানাচ্ছি। দেখেন, কালকের ঘটনা দুঃখজনক। এর আগে কুমিল্লাতে যে ঘটনা ঘটেছে এটা দুঃখজনক। খালি দুঃখজনক বললে খাটো করা হবে। বাংলাদেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশ যেভাবে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে 50 বছর পূর্তিতে বাংলাদেশ যেভাবে বিশ্বের দরবারে একটি মর্যাদাশীল দেশ, একটি উন্নয়নশীল দেশ, একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছেন, বিশ্ব নেতৃত্ব প্রশংসা করেছেন, সেই মুহূর্তে কুমিল্লায় যে ঘটনা ঘটেছে এবং গতকাল রংপুরে যে ঘটনা ঘটেছে এটা দুঃখজনক। এবং কুমিল্লা ঘটনা ঘটার পরে আমাদের প্রিয় নেত্রী, উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি, গণতন্ত্র পথিক, মানবতার নেত্রী, জননেত্রী শেখ হাসিনার সঙ্গে সঙ্গে কড়া দিক নির্দেশনা দিয়েছেন। এবং তার মধ্য দিয়েও গতকাল রংপুরে একটি ঘটনা ঘটেছে যেটা অমানবিক, যেটা আমাদের ৭১-এর কাহিনীকে স্মরণ করিয়ে দেয়। তবে আমি এইটুক বলতে পারি যে এই সরকারের আমলে যেভাবে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা হয়েছে, জননেত্রী শেখ হাসিনার আমলে বঙ্গবন্ধুকে হত্যা করার পর এইরকম সাম্প্রদায়িক সম্প্রীতি কখনো ছিল না। আর ছিল না বিদায় যারা দীর্ঘদিন বঙ্গবন্ধুকে হত্যা করার পর যারা 28 বছর রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল, যারা বাংলাদেশটাকে জঙ্গিবাদের দেশ, তালেবানদের দেশ বানানোর স্বপ্ন দেখেছে, যারা বাংলাদেশটাকে সাম্প্রদায়িক রাষ্ট্র বানানোর স্বপ্ন দেখেছে, যারা আজকে জনগণ থেকে বিচ্ছিন্ন, তারা আমি মনে করি এই ষড়যন্ত্রের অংশগ্রহণ করেছেন। আজকে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য ধর্মীয় সংখ্যালঘুদের উপর হামলা পরিচালনা করেছেন। তো ভাবমূর্তি ক্ষুণ্ণ করার এই যে প্রচেষ্টা, জনাব কামাল হোসেন, গোয়েন্দা ব্যর্থতা বলে অনেকে বলার চেষ্টা করেন, আগে থেকে আজ করা যায়নি, সেটি একটি ব্যাপার। পুলিশের তরফে কিন্তু বলা হয়েছিল যে সার্বিক নিরাপত্তার জন্য প্রস্তুতি রয়েছে। তারপরেও এই প্রশাসনগুলো এবং সংস্থাগুলো ব্যর্থ হলো কিনা, এটি একটি প্রশ্ন। এবং রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগ আসলে এই ঘটনার জন্য, এই ধরনের পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কোনো রকম প্রস্তুতি বা তাদের দিক থেকে চেষ্টা ছিল কিনা? আমরা ধরেন আমাদের নেতাকর্মীদের নির্দেশনা দিয়েছে, আমরা কোথাও কাউরে কোনো রকম ছাড় দিচ্ছি না। আমাদের নেতাকর্মীদের নির্দেশে রংপুরের যেটা ঘটনা ঘটেছে দেখেছেন, আমাদের নেতাকর্মীরা সঙ্গে সঙ্গে ছুটে গেছে। হ্যাঁ, যখন ঘটনা ঘটেছিল তখন হয়তো তারা উপস্থিত ছিল না, হয়তো এই দুর্বলতাটা এইটা থাকতে পারে, অস্বীকার করি না। কিন্তু আপনি ইতিমধ্যে বলেছেন সেখানে যারা এই ঘটনা ঘটেছেন তাদেরকে অনেক গ্রেপ্তার করা হয়েছে। অতীতে কিন্তু এইগুলো হয়নি। আমি মনে করি এটি একটি পরিকল্পনা নিয়ে এই ঘটনাগুলো ঘটানো হচ্ছে। এই সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য জাতীয় আন্তর্জাতিকভাবে যখন এই সরকারের প্রশংসা হয়েছে, আপনি দেখেছেন ইতিমধ্যে, হ্যাঁ, মিডিয়াতে এসেছে, বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে এসেছে যে বিএনপি জামাতের যারা বিদেশে বসে প্রতিনিধিত্ব করছেন তারা যেভাবে এই সরকারের বিরুদ্ধে অপপ্রচার করেছিল, সেই অপপ্রচার করে যখন তারা ব্যর্থ হয়েছে, যখন তারা স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে ওই
বাবুনগরীদের মাঠে নামিয়ে বা মামুন হকদের মাঠে নামিয়ে ব্যর্থ হয়েছে, যখন তারা সমস্ত তাদের পদ যখন ব্যর্থতায় কারণে তাদের পদ বন্ধ হয়ে গিয়েছে, তখন তারা আবার ধর্মকে সামনে রেখে আজকে দেশে একটি অরাজক অবস্থা, দেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার চেষ্টা করছেন। আমি একটা কথা বলি, দেখেন আজকে আমাদের দেশের অনেকেই বলেন যে এই যে কোরআন শরীফ এখানে রাখছে, কোনো হিন্দু কোরআন শরীফ রাখতে পারে না। শুধু হিন্দু না, কোনো সংখ্যালঘু সম্প্রদায় কোরআন শরীফ একজন দেবীর পায়ের কাছে রাখতে পারে না। এটা কেউ রেখেছেন, এবং যারা রেখেছেন তার খবর ইতিমধ্যে ইউটিউবে বের হয়েছেন। বিএনপির একজন উচ্চ পর্যায়ের নেতা, সত্য কিনা ঘটনাটার তদন্ত সাপেক্ষে বের হয়ে আসবে, তার কথোপকথন আমরা শুনেছি ইউটিউবে। এটা হতে পারে না। এবং আমি মনে করি যারা এই কাজগুলো করে তারা কোরআন শরীফ মানে না, তারা আল্লাহকে মানে না। আমি একটা দৃষ্টান্ত দেই, কোরআনের একটি বাণী। আপনি কোরআনের বাণী হচ্ছেন সূরা আনআম এর 108 নম্বর আয়াত। সেখানে লেখা আছে, এটা আল্লাহর বাণী, ওয়ালা তাজবুল্লাহ জিয়াদ উনা মিন্দুল্লাহি ফায়াসুব্বাল্লাহা আওয়াম বিগয়রি ইলম, অর্থাৎ তোমরা তাদেরকে গালি দিও না আল্লাহ ছাড়া অন্য যাকে ডাকে, কেননা তাদের গালি দিলে তারা অজ্ঞাতবশত আল্লাহকে গালি দেবে। অর্থাৎ আল্লাহ নিজে বলছেন কোরআন শরীফের আয়াত নম্বর হচ্ছে 108, যে কোনো মানে ইসলাম ধর্মের বাইরে বা কোরআন যারা বিশ্বাস করে না, ধর্ম সমর্থন করে না, ইসলাম ধর্ম অন্য ধর্মকে হেয় করাকে সমর্থন করে না, সেটি আপনার এই কথা থেকে স্পষ্ট। এবং আপনি বেশ কয়েকটি অভিযোগের কথা বলেছেন, সেগুলো নিয়ে কথা বলতে চাই। ভাবমূর্তি ক্ষুণ্ণ করার কথা বলেছেন, ধর্মকে সামনে এনে ব্যবহার করার চেষ্টা করার কথা বলেছেন, এবং স্পষ্টতই বিএনপি জামাতকে ইঙ্গিত করেছেন। আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব মোহাম্মদ হারুনুর রশিদ। তার কাছে যেতে চাই। জনাব হারুনুর রশিদ, আপনাকে স্বাগত। আমজনতায় আলোচনা শুনছিলেন, একটা কয়েকটি জায়গায় এই ধরনের ঘটনা এবং সব মিলিয়ে এক ধরনের একটা দুর্বিষহ পরিস্থিতি, এবং এই বিষাদের মধ্যে একটা অভিযোগের তীর আপনাদের দিকে যাচ্ছে, এবং আপনারা অন্য কোনোভাবে চেষ্টা করে সরকারকে বেকায়দায় ফেলতে না পারে এইভাবে বেকায়দায় ফেলার চেষ্টা করছেন, এমন অভিযোগ এসেছে। এগুলোর ব্যাপারে আপনাদের কি ব্যাখ্যা? ধন্যবাদ আজকের জনতা অনুষ্ঠানে, যমুনা টেলিভিশনে আমাকে সংযুক্ত করার জন্য, এবং যারা এখানে আজকে সংযুক্ত হয়েছেন তাদের প্রতি আমার শুভেচ্ছা রইল। সাম্প্রতিক আপনার এই দুর্গাপূজা উৎসবকে কেন্দ্র করে সারা দেশে সর্বপ্রথম কোরআন অবমাননার ঘটনার মধ্য দিয়ে বেশ কিছু মন্দির ভাঙচুর, এবং সর্বশেষ গতকালকে পীরগঞ্জে গভীর রাত্রিতে হিন্দু সম্প্রদায়ের সংখ্যালঘুদের বাড়িঘরে আক্রমণ, লুটপাট, অগ্নিসংযোগ, এটা নিঃসন্দেহে সকল ঘটনায় কিন্তু ভীষণ উদ্বেগের, সাংঘাতিক উদ্বেগের। এবং আমি মনে করি এগুলো দেশবিরোধী একটি চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে, এবং গণতন্ত্রের জন্য অবশ্যই এটা বড় ধরনের হুমকি। কারণ বাংলাদেশে আমি সুস্পষ্টভাবে বলতে চাই যে বাংলাদেশে একটা রাজনৈতিক সংকট গভীরভাবে বিদ্যমান, ভয়াবহ একটি সংকট বিদ্যমান। সরকার এই সংকটকে আড়াল করার জন্য এই ধরনের ঘটনাগুলো সৃষ্টি করছে কিনা, এটি কিন্তু গভীরভাবে তদন্তের দাবি রাখে। আমি এখানে কামাল ভাইকে বলবো, দেখেন গত 12 বছর যাবত আপনার 3 টার্মের পরপর ক্ষমতায় রয়েছেন, কিভাবে ক্ষমতায় আছেন, কিভাবে আপনার ক্ষমতা চালাচ্ছেন, সেগুলো সবকিছু পানির মতো পরিষ্কার। বিষয়টি হচ্ছে যে এইখানে আজকে যারা এই অপরাধগুলো সংগঠিত করছে, দায়িত্বটা কার, এদেরকে চিহ্নিত করা। আজকে আপনি আলোচনার এজেন্ডা করেছেন যে এই আগুনে কে পুড়লো, আমি বলবো যে আগুনে দেশ পুড়ছে। এই আগুনে ষড়যন্ত্রকারীরা আপনার তালি বাজাচ্ছে, দেশটা পুড়ছে। আজকে আপনারা আওয়ামী লীগের এক একজন নেতার বক্তব্য শুনেন, ওই কুমিল্লাতে যে ঘটনা ঘটেছে সেইখানে আপনার কুমিল্লার ওই এমপি বাহাদুর সাহেব বলছে যে ওইখানে আপনার গোবিন্দকে গ্রেফতার করতে হবে। ওইখানে গোবিন্দ সাহেব, যিনি আপনার ওই ঘটনার সময় ছিল না, কিন্তু পরবর্তীতে তিনি এসে কারা কারা এই ঘটনা ঘটিয়েছে তিনি বিস্তারিত বর্ণনা দিচ্ছেন। তো সরকার কেন তাকে এখনো পর্যন্ত গ্রেফতার করছে না? যে ওই নির্বাচনী এলাকার এমপি, যিনি তার বক্তব্যের এই বিষয়ে বলছেন, আর আজকে কামাল সাহেবের মতো লোকেরা এই যে অনুমান নির্ভর কথা বলেন, কোনো বিষয়ে আলোচনায় সংকটের কথা আসলে বিএনপি, জামাত, এই জঙ্গি ফঙ্গি সমস্ত নিয়ে কথা বলেন, সংকটটাকে আপনি অন্যদিকে নিয়ে যাচ্ছেন কেন? নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য অন্যের উপর দোষারোপ করছেন কেন? আমরা চাই যে এটা সঠিক ইনভেস্টিগেশন হোক। আমরা চাই যে বাংলাদেশ এটা সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে আওয়ামী লীগ ক্ষমতায় থাকলেই কেন আজকে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের উপর, সংখ্যালঘু সম্প্রদায়ের উপর, মসজিদে, মন্দিরে, বিভিন্ন জায়গায় এ ধরনের ঘটনাগুলো কেন ঘটবে?
আর এটার জন্য কেন অন্য রাজনৈতিক দলকে, আপনারা ক্ষমতায় আছেন, আপনারা ক্ষমতা থেকে অন্যের উপর দোষ চাপাবেন, আপনারা যখন বিরোধী দলে থাকবেন তখন আপনারা অন্যের উপর দোষ চাপাবেন, আপনার দায়িত্বটা কি? ক্ষমতা থাকার আপনাদের কোনো যোগ্যতা আছে, অর্থ আছে? আপনারা ক্ষমতা ছেড়ে দেন। এই সমস্ত কিছু ঘটনা আজকে কারণ যে আজকে আগামী যে 2023 সালে যে নির্বাচন, আমরা পরিষ্কার বলছি যে নির্বাচন কমিশন একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন কমিশন গঠন করতে হবে। হারুনুর রশিদ, আপনি আগামী যে নির্বাচন সংকট অন্যদিকে নিয়ে যাওয়ার যে চেষ্টার কথা আমি বলছেন, এই কারণেই বলছি যে সংকটটা হচ্ছে যা রাজনৈতিক সংকটকে আপনি আড়াল করার জন্য কিন্তু সরকার এখন আপনাদের দিকে একটা বক্তব্য একরকম উঠে এসেছে যে সরকার সম্প্রীতি বিনষ্ট করতে চাইছে, তারা ক্ষমতাকে প্রলম্বিত করার জন্য এগুলো করছে। আবার আপনাদের দিকে তাদের যে অভিযোগের তীর যে আপনাদের দলের শীর্ষ নেতৃত্ব সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য লবিস্ট নিয়োগ করে আন্তর্জাতিক গণমাধ্যমকে ব্যবহার করার চেষ্টা করে এই ধরনের পরিস্থিতি তৈরি করছে, এইগুলো বলছেন তারা। এখন সরকার বেকায়দায় পড়লে বিএনপি তো প্রতিপক্ষ হিসেবে লাভবান হয় নিশ্চয়ই খানিকটা রাজনীতির মাঠে, সেটা কি আপনারা কিভাবে ডিল করেন? বিষয়টা হচ্ছে কি, শুনেন, বিষয়টা হচ্ছে কি যে আপনি যখন মন্তব্য করবেন, ওবায়দুল কাদের সাহেব তো আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল মন্তব্য করতেন, আমি একদম কোরআনের আয়াত, উনি একটা কোরআনের আয়াত শোনালেন, ইসলাম ধর্ম সুস্পষ্টভাবে অন্য যে কোনো ধর্মাবলম্বীদের প্রতি পরিপূর্ণ সম্মান এবং শ্রদ্ধা পালনের জন্য নির্দেশ দিচ্ছে, কিন্তু অন্যান্য ধর্মাবলম্বীদের আচার অনুষ্ঠানে সেইখানে আমাদের অংশগ্রহণের কোনো সুযোগ নাই। সুতরাং এখানে ইসলামী যারা ধর্মের অনুসারী তারা কেন অন্য ধর্মাবলম্বীর উপর আক্রমণ করবে? আল্লাহ যতক্ষণ পর্যন্ত অন্যান্য ধর্মদের হেদায়েত না করবেন, কোরআনের মধ্যে পরিষ্কার বলা হচ্ছে আল্লাহর কাছে দ্বীন হিসাবে একমাত্র গ্রহণযোগ্য হচ্ছে ইসলাম। সুতরাং এটা নিয়ে ইসলামে বাড়াবাড়ির কোনো জায়গা নাই, জোরপূর্বক কাউকে ধর্মান্তরিত করারও কোনো জায়গা নাই। আজকে আওয়ামী লীগের শীর্ষ জায়গা থেকে একটা ঘটনা ঘটলেই কোনো তদন্ত নাই, কোনো কিচ্ছু নাই, আপনি বলে দিলেন যে বিএনপি আজকে ইন্ধন যোগাচ্ছে। কোথা থেকে বিএনপি ইন্ধন যোগাচ্ছে? সরকার আজকে তদন্ত করছে না কেন? কোরআন শরীফের অবমাননা করলো কারা করলো? এখন পর্যন্ত আপনি সেই এলাকার থানার এসপি, থানার ওসি, পুলিশ তাদের মধ্যে কেন ব্যবস্থা নিলেন না? যেখানে সরকারের সিদ্ধান্ত আছে প্রত্যেকটি মণ্ডপে সিসি ক্যামেরা স্থাপন করা, সেখানে আনসার বিডিপি, সেখানে আপনার পুলিশের সদস্য 24 ঘন্টা পাহারার ব্যবস্থা করা। ওই যে মণ্ডপটিতে কুমিল্লায় ঘটনা ঘটলো, কেন সেখানে আপনার কোনো ধরনের নিরাপত্তার ব্যবস্থা ছিল না? তাহলে কি আমি ধরে নিব না? পারসেপশন তো জনগণের এরকমই হচ্ছে যে পরিকল্পিতভাবে এর পিছনে একটা ষড়যন্ত্র, এখানে একটা সাম্প্রদায়িক আপনার হানাহানি লাগিয়ে দিয়ে আজকে দেশে মানুষের দৃষ্টিটাকে অন্যদিকে নিয়ে যাওয়া। এখানে আপনি দোষারোপ করছেন কি জন্য? বিএনপি, জামাত, উমুক ধুমুক জঙ্গি, এর সাথে দোষারোপের জায়গাটা আসছে কোথায়? হঠাৎ করে আজকে ঘটনাটা সংঘটিত করা হলো কারণ আপনারা যে রাজনৈতিক সংকট সেটিকে আড়াল ভিন্ন খাতে নিয়ে যেতে চান, এদিকে আন্তর্জাতিকীকরণ করতে চান যে বাংলাদেশে জঙ্গিরা আছে, জঙ্গিদের তৎপরতা আছে, আমরাকে ক্ষমতায় রাখলে আমরা জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে। এই সমস্ত রাজনৈতিক নিজেদের সংকট আড়াল করার জন্য এই সমস্ত আপনারা করছেন। আমরা কোথায় আপনার এই গত 1 যুগ যাবত আমরা লড়াই করছি যে বাংলাদেশে একটি অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণ নির্বাচনের মধ্য দিয়ে সরকার ব্যবস্থার পরিবর্তন হোক, সরকার গঠিত হোক, এটি আমরা চাই। এইটি চাওয়ার সাথে আজকে দেশে কোনো রাজনৈতিক পরিবেশ আছে যেখানে আপনার ইউনিয়ন লেভেলে, থানা লেভেলে, জেলা লেভেলে কোনো সভা সমাবেশ প্রতিবাদ করার কোনো স্পেস নাই। সেখানে আজকে কথায় কথায় আপনারা বিএনপি কে দোষারোপ করেন কি জন্য? বিএনপির কোনো কর্মকাণ্ড আছে? বিএনপির কোনো অফিস খোলা আছে জেলা থানা পর্যায়ে? আজকে কামাল ভাইরা আজকে সরকারি অনুমতি নিয়ে কদিন আগে উনি চাঁপাইনবাবগঞ্জ থেকে আওয়ামী লীগের সম্মেলন করে গেলেন, বিরাট প্যান্ডেল টাঙিয়ে লোকজন নিয়ে এসে হয়ে হুল্লোড় করে। অর্থাৎ বিএনপি মাঠে ওই মাত্রায় উপস্থিতি নয়, যতখানি হলে প্রভাব বিস্তার করা, যেমনটিকে আপনি বলতে চাইছেন জনাব হারুনুর রশিদ। বিএনপি মাঠে উপস্থিতি নয় না, বিএনপি মাঠে উপস্থিতি 100 ভাগ আছে। বিএনপি আপনার নির্বাচন আজকে দেখেন না কেন, বাংলাদেশের 50 বছর ইতিহাসে ইউনিয়ন পরিষদের নির্বাচনে আজকে প্রতি লটে আমরা কথা বলেছি এর আগে, নিশ্চয়ই পরে কথা হবে। আমরা চেষ্টা করি আলোচনাটাকে আজকের প্রসঙ্গে রাখতে। জনাব হারুনুর রশিদ, আপনার বক্তব্য শুনেছি, আমার প্রশ্নের উত্তরও পেয়েছি, আবার কথা হবে, আরো প্রশ্ন আছে আপনার কাছে। তবে এখন যেতে চাই দৈনিক ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তের কাছে। জনাব শ্যামল দত্ত, আপনি আলোচনা শুনছিলেন নিশ্চয়ই, ব্লেম কিন্তু শুরু হয়ে গেছে একরকম দুই রাজনৈতিক দলের মধ্যে, একে অপরকে দোষ চাপাচ্ছে। এতে লাভের লাভ কিছু হচ্ছে কি শ্যামল দত্ত বলুন তো? সাম্প্রতিক অসহিষ্ণুতা তো কোনো দলীয় বিষয় নয়, জাতীয় সমস্যা নিশ্চয়ই। তাহলে সেখানে পদক্ষেপ গ্রহণের ক্ষেত্রে বা এই জায়গাগুলোতে ঐকমত্যের সুযোগ বা ক্ষেত্র তৈরি হয় না কেন? শুনুন, সমস্যাটা তো এখানেই, এই যে রাজনৈতিক বাহাসের মধ্যে সংকট নিয়ে আলোচনা করাই কোনো সুযোগ থাকে না, এবং আমরা একটা কঠিন পরিস্থিতির মধ্যে আছি। কারো সমস্যা নির্বাচন হচ্ছে না, কারো সমস্যা বিরোধী দলকে ঘায়েল করা, এর মধ্যে আমার সমস্যাটা হচ্ছে অস্তিত্বের সংকট। এই দেশে সংখ্যালঘু জনগোষ্ঠী কি নিরাপত্তাহীনতায় আছে। আপনি যদি হরিদাস রায় গতকাল পীরগঞ্জের সেই গ্রামের সেই মানুষটির যদি ইন্টারভিউটি দেখেন,
যে ধান খেতে নিজের সন্তান আর স্ত্রীকে মুখ চেপে ধরে লুকিয়েছিল সারা রাত। 1971 সালে এই ধরনের পরিস্থিতি হয়েছে। স্বাধীনতার 50 বছর পর কেন একজন সংখ্যালঘু নাগরিককে একই পরিস্থিতিতে পড়তে হবে, সেই সংকট নিয়ে আমরা কেউ আলোচনা করছি না। আমরা জঙ্গিবাদ দেখছি, আমরা অমুক দেখছি, আমরা বিএনপিকে দেখছি, আবার বিএনপি দেখছে বাংলাদেশে নির্বাচন হয় না। কিন্তু সংখ্যালঘুরা কেন এই ধরনের নিরাপত্তাহীনতায় বারবার পড়ে, জিনিসটা তো একবার না। ফলে এই জায়গাগুলোতে পারস্পরিক ব্লেম হবে। যেটি বলছিলাম যে এই আগুনে কে পুড়ছে, আপনি যে শিরোনাম দিয়েছেন, এই আগুনে কারা পুড়ছে, বাংলাদেশটি পুড়ে যাচ্ছে, আর মুক্তিযুদ্ধ পুড়ে যাচ্ছে। যে অসাম্প্রদায়িক গণতান্ত্রিক চেতনা নিয়ে বঙ্গবন্ধুর নেতৃত্বে এই দেশটির জন্ম হয়েছিল, সেই দেশটি কি সেই জায়গায় আছে আজকে? আজকে দেখেন আপনি, একটা ঘটনারও বিচার যদি না হয় তাহলে তো বারবার ঘটনা ঘটতে থাকবে। আপনি 2001 সালে 1 অক্টোবর যে নির্বাচনটি হলো, যে নির্বাচনে বিএনপি জয়লাভ করেছিল, নির্বাচনের আগে এবং পরে প্রায় 27,000 আপনার বিভিন্ন রকম সংঘাত, সংখ্যালঘু করে হামলার ঘটনা ঘটছে। পরবর্তী সময়ে বিচারক শাহাবুদ্দিনের নেতৃত্বে একটি কমিশন হয়েছিল, যে কমিশন 3,500 মামলার সুপারিশ করেছিল। এখন পর্যন্ত সেই মামলার বিচার কাজই শুরু হয়নি। ফলে 21 বছর যখন বিচারের কাজই শুরু হয় না, এরপরে আপনি কোন ঘটনার বিচার হয়েছে? আপনি কি রামুর ঘটনার বিচার কাজ আমি করতে পেরেছি? আমি কি নাসিরনগরের বিচার কাজ করতে পেরেছি? নাসিরনগরে উল্টো যারা চার্জশিটভুক্ত আসামি, তাদেরকে আবার এবার দেখলাম চেয়ারম্যানে সে মনোনয়ন পেয়েছে তারা আওয়ামী লীগের। এখন পত্রিকায় সমালোচনা হওয়ার পর সেই নমিনেশন বাতিল করা হচ্ছে। এখন এই অবস্থায় আপনি এই সাল্লার ঘটনার বিচার করতে পেরেছি আমরা তো কোনো ঘটনার বিচার হয় না। এখন বিচার যখন হয় না, তখন এই ধরনের ঘটনা ঘটতে থাকে। আর এবার বিশ্বজুড়ে একটা নতুন সংকট আছে, এটা আমরা বুঝতে হবে আমাদেরকে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয়, এবার দেখলাম পুজো মণ্ডপে কোনো নিরাপত্তা নেই। আর রাজনৈতিক শক্তি কোথায়? আওয়ামী লীগের কাছে মানুষের প্রত্যাশাটা একটু বেশি। তারা ধর্মনিরপেক্ষ রাজনীতির কথা বলে, তারা অসাম্প্রদায়িক রাজনীতির কথা বলে। কিন্তু আমি গত 5 দিনে, অষ্টমীর দিন থেকে আজ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী লীগ, আমি একটু আগে আমি একটা ডকুমেন্টারি দেখছিলাম। 1964 সালে যখন সাম্প্রদায়িক দাঙ্গা শুরু হয়, প্রথম মিছিলটি বেরিয়েছিল বঙ্গবন্ধুর নেতৃত্বে, শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে একটি মিছিল বেরিয়েছিল এবং এই সাম্প্রদায়িকতার বিরুদ্ধে। আজকে আওয়ামী লীগ কি বুকে হাত দিয়ে বলতে পারবে তারা সাম্প্রদায়িকতার বিরুদ্ধে সেই জোরালো অবস্থান নিয়ে 64 সালের মতো রাস্তায় নামতে পারবে? পারে না। আমরা কোথাও দেখিনি, কোথাও আওয়ামী লীগের নেতাদের দেখা যায়নি। এই যে গতকাল যখন ফেনীতে একের পর এক ঘটনা ঘটছিল, গত পরশুদিন আওয়ামী লীগের এমপিকে তো দেখিনি রাস্তায় গিয়ে দাঁড়িয়ে মিছিল করতে। সেখানকার লোকাল এমপি তো আওয়ামী লীগের ছিল। এতগুলো ঘটনা ঘটেছে। লামাই, বান্দরবানে যখন একের পর এক হিন্দুদের দোকানগুলো পোড়াচ্ছিল, আমি তো কোনো আওয়ামী লীগের নেতাকে দেখিনি সেখানে রাস্তায় দাঁড়াতে। আওয়ামী লীগের এমপি সাহেবকে তো দেখিনি। বাঁশখালীতে যখন আমি কোনো বাঁশখালীতে, আপনার মনেও থাকবে রানা দাশগুপ্ত, সাধারণ সম্পাদক হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদে, তিনি বলছেন রাজনৈতিক নেতাদের উপর তাদের আর আস্থা নেই, তারা সেই আস্থার ক্ষেত্র এখন আর পান না, ভরসা করতে পারেন না। এবং পরিসংখ্যান কি বলে, আপনি যেগুলো বলছেন 64 সালে দাঙ্গার কথা আপনি বলছিলেন, তার আগে থেকেও 74-এ যদি আমরা পরিসংখ্যান ধরি, অন্তত স্বাধীন বাংলাদেশে সে প্রায় 15% অন্য ধর্মাবলম্বী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ছিলেন, এবং 81 সালে সেটা 13% এসেছে, 91 সালে 11%, 2001-এ 10%, এখন 2011-তে 9.6%, এখন নিশ্চয়ই সেটা কমবে। এই কমে যাবে, নিরাপত্তাহীনতা কতখানি কাজ করছে, এবং রাজনৈতিক হিসেব নিকেশ বা অন্যান্য বিষয়গুলো আসলে একটা বিশেষ ধর্মের নাগরিকদের কমে যাওয়া, হার কমে যাওয়ার পিছনে কতখানি কাজ করছে বলে আপনার মনে হয়? সৌমিত্র, আমি আপনাকে পুরো হিসাবটা বলি। আমি এই নিয়ে কিছু কাজ করেছি। 1947-এ যখন দেশটা ভাগ হলো ধর্মের ভিত্তিতে, তখন এই পূর্ব পাকিস্তানে তখন সংখ্যালঘু জনগোষ্ঠীর সংখ্যা ছিল 29.7%। সেটা এখন এসে 9%-এ কেন ঠেকলো? এর যদি পরিসংখ্যান না নেন, পরিসংখ্যান এই কারণেই হবে এটি। আমি অন্তত অষ্টমীর দিন দিনিদ্র একটি রাত কাটিয়েছি। আমি গ্রামে ছিলাম সমিত্র। বহু মানুষ আমাকে বলেছে হয়তো এবার আর এই দেশে থাকতে পারবো না, আমাকে চলে যেতে হবে। এইভাবেই নিরাপত্তাহীনতায়, শঙ্কায়, অসহায়ত্বে, যখন বিচারহীনতার সংস্কৃতি, এই কারণে তারা দেশ ছেড়ে চলে গেছে। বাংলাদেশের জনসংখ্যা বেড়েছে। মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের লোক সংখ্যা ছিল 7 কোটি, সেটা এখন 17-18 কোটিতে দাঁড়িয়েছে। কিন্তু সংখ্যালঘু কেন 29 থেকে 9%-এ নেমে আসলো? এর কারণ কি আমরা কোনোদিন অনুসন্ধান করার চেষ্টা করেছি? বাংলাদেশের রাজনীতিতে যেভাবে সাম্প্রদায়িকতার প্রবেশ, ধর্মের ব্যবহার হয়েছে, একের পর এক বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পরবর্তী সময়ে যেভাবে
বিভিন্ন দলগুলো যেভাবে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে গেছে, সাম্প্রদায়িকতার সঙ্গে আপোষ করেছে, সেই আপোষের রাজনীতির কারণে মানুষ অসহায়ত্ব ভুগছে। আপনার বিচারহীনতা যদি থাকে এই সময়, আপনি যদি একটা হত্যাকাণ্ডের বিচার করবেন, আমি একটা ছোট উদাহরণ দিই আপনাকে। এই যে মোদির ভিজিটের কারণে সাল্লায় যে ঘটনাটি ঘটলো, জুমন দাস নামে একটা ছেলে সে জেলে থাকলো, এবং আমি শুনলাম প্রশাসন থেকে বলা হলো তাকে বাইরে নিরাপত্তা দেওয়া যাচ্ছে না, দেখে তাকে জেলে রাখা হয়েছে। এই যদি হয়, একজনকে নিরাপত্তা দিতে যদি কাউকে জেলে থাকতে হয়, তাহলে দেশের সকল সংখ্যালঘুকে জেলখানায় পাঠিয়ে দিলে হয়, তারা খুব নিরাপদে থাকবে, তাদের উপর আর আক্রমণটি এখানেও হবে একটা না। ভারসাম্যের ব্যাপার। কোটিখানেক বা তার চেয়ে বেশি মানুষকে না আপনি জেলে রাখতে পারবেন, না দেশান্তর বা স্থানান্তর করতে পারবেন, সেটা তো বাস্তবতা নয় এবং সেটা নিশ্চয়ই কোনো নৈতিক ভাবনাও নয়। তাহলে এই মানুষগুলোকে একটা ভারসাম্যপূর্ণ ধর্মীয় সামাজিক অবস্থানের ব্যবস্থা কে করবে? আমি কি নৈতিক ভাবনা ভাববো না রিয়েলিটি ভাববো? আমার নিরাপত্তা যদি আপনি নিশ্চিত করতে না পারেন দেশের মধ্যে, তাহলে সেই দেশে নিরাপত্তা বাহিনী কেন আছে? আপনি যদি মনে করেন যে একটু আগে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যাওয়ার আগেই সেখানে হামলা চালিয়েছে, যারা হামলাকারী তারা কি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে খবর দিয়ে যাবে হামলা করতে? দেশের একজন নাগরিক হিসেবে আমার কি নিরাপত্তা পাওয়ার অধিকার নেই? কেন আমাকে বারবার হামলার শিকার হতে হবে? বাংলাদেশের যে কোনো উত্থান পতন, ভোট, রাজনীতি, মোদি ভিজিট, যে কিছু ভিকটিম হতে হবে সংখ্যালঘুকে। কেন এরকম পরিস্থিতি কেন হবে? আমি যদি বলি দেশের সকল নাগরিক সমান, কিন্তু আমার নিরাপত্তার দিকটি দেখার দায়িত্ব তাহলে কার? আমার মন্দিরের নিরাপত্তার দেখার দায়িত্ব কার? আমার বাণিজ্যিক প্রতিষ্ঠানের নিরাপত্তার দায়িত্ব? এই যে গরিব মানুষগুলো পীরগঞ্জে, রংপুরে কালকে যে নারকীয় ঘটনা ঘটেছে, আমরা তো কাউকে দেখিনি ওখানে। আমি গত পরশুদিন ফেনীর ঘটনা শুনেছি, পুলিশের কাছে সাহায্য চেয়েছে, পুলিশ যায়নি। বিডিআর এর কাছে সাহায্য চেয়েছে, বিডিআর বলেছে ডিসির অর্ডার ছাড়া যাওয়া যাবে না। র্যাবের কাছে সাহায্য চেয়ে র্যাব যায়নি। একের পর এক হামলা করে সমস্ত মন্দির ভাঙচুর, বাণিজ্যিক প্রতিষ্ঠান ভাঙচুর হয়েছে। তাহলে মানুষ যাবে কোথায়? আপনি মানুষের অসহায়ত্বের জায়গাটি এত চরমে, সেখানে এই যে বাদানুবাদ, এই যে আমরা এখানে রাজনৈতিক বাহাস করছি, তার সঙ্গে তো আমার বাস্তবতাটা হচ্ছে অস্তিত্বের সঙ্গে, আর ওনাদের বাস্তবতা হচ্ছে ক্ষমতায় কে যাবে সেই প্রতিযোগিতা। দুটোর মধ্যে তো মিলবে না কোনোদিন। এখন ক্ষমতায় যেতে গেলেও তো সেই এই বিষয়গুলো, নিরাপত্তা বিষয়গুলোকে নিশ্চিত করা নিশ্চিত আর অঙ্গীকারের মধ্যে থাকতে হবে। এবং আপনি বেশ কয়েকটি বিষয় বলেছেন, রাজনৈতিক দলগুলো রাস্তায় কতখানি নেমেছে এই ধরনের ঘটনার প্রতিবাদে। আপনি বঙ্গবন্ধুর উদাহরণ টেনেছেন। এই বিষয়গুলো নিয়ে কথা বলতে চাই এস এম কামাল হোসেনের কাছে এখন যেতে চাই। শ্যামল দত্ত, এস এম কামাল হোসেন, মাত্রই বঙ্গবন্ধু আপনি শুনলেন, অর্থাৎ রাজনৈতিক দলগুলোতে একটা অগ্রণী ভূমিকা থাকবে এই ধরনের ঘটনা প্রতিরোধে। আমরা রংপুরের ঘটনার পর দেখেছি বিভিন্ন জায়গায় আপনাদের বিভিন্ন অঙ্গ সংগঠনগুলো এবং রংপুরও বিভিন্ন জায়গায় আওয়ামী লীগের কর্মীরা নেমেছেন, কিন্তু এর আগের দিনগুলোতে আওয়ামী লীগের কর্মীরা ওই মাত্রায় মাঠে ছিলেন কিনা এটি একটি প্রশ্ন। হারুন রশিদের বক্তব্য আপনি শুনেছেন, রাজনৈতিক ক্ষেত্র, মত প্রকাশের ক্ষেত্র নানাভাবে সংকুচিত, মানুষ নানা রকম আসলে দিক থেকে কোণঠাসা আছে এটি তিনি বলছিলেন এবং নির্বাচনের কথা বলছিলেন। সব মিলিয়ে এইসব পরিস্থিতির মধ্যে এই ধরনের ঘটনা আরও উত্তেজনা এবং নানান বিষয়কে আরও সামনে নিয়ে আসছে, বাড়াচ্ছে বলছিলেন। আপনাদের কি বক্তব্য? শ্যামলদা যে কথাটা বলছে তার কথাগুলোর কিছু যৌক্তিকতা আছে, কিন্তু তারপরে রংপুরের ঘটনা আপনি বললেন যে সঙ্গে সঙ্গে আওয়ামী লীগ, যুবলীগ, তার সহযোগী সংগঠন তাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে। ঘটনাটা ঘটে গেছে বাংলাদেশের ইতিহাসে। আপনি জননেত্রী শেখ হাসিনার সরকার যেভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের স্বার্থ হাসিল করেন, সম্প্রদায় সব ধর্মের মানুষের জন্য উনি যেভাবে কাজ করেন অন্য কেউ করেননি। এক, দুই হচ্ছে দেখেন, হারুন সাহেব বললেন যে রাজনৈতিক সংকট, দেশে কোনো রাজনৈতিক সংকট নাই, সংকট আছে বিএনপির ভিতর, সংকট আছে বিএনপির জোটের ভিতর, সংকট আছে বিএনপির জোটের ভিতর, দেশে কোনো সংকট নাই। আর হারুন সাহেব যেটা বললেন যে বিদেশিদের উপর নির্ভর করে না, এই হারুন সাহেব, আমার শ্যামলদা বললেন যে বঙ্গবন্ধুকে হত্যা করার পর যে সাম্প্রদায়িক রাজনীতি শুরু হয়েছে, সেই সময় থেকেই জিয়া রহমান যখন অবৈধভাবে ক্ষমতা দখল করে, তারপর থেকে 28 বছর যারা ক্ষমতায় ছিল তাদের আমলে স্লোগান হয়েছে তালেবানের, তাদের আমলে স্লোগান হয়েছে জঙ্গিবাদের, তাদের আমলে স্লোগান হয়েছে সাম্প্রদায়িক শক্তির উত্থান হয়েছে। আপনি সংবিধান চেঞ্জ করে সাম্প্রদায়িক রাজনীতি নিষিদ্ধ ছিল, সংবিধানের 38 অনুচ্ছেদে সুস্পষ্টভাবে উল্লেখ ছিল বাংলাদেশে কোনো সাম্প্রদায়িক রাজনীতি হবে না, নিষিদ্ধ ছিল। জিয়া রহমান দ্বিতীয় অধ্যাদেশ দিয়ে সেই সাম্প্রদায়িক রাজনীতি শুরু করেছিল, যার মধ্যে দিয়ে বাংলাদেশে তালেবানের স্লোগান উঠেছে, সাম্প্রদায়িক শক্তির উত্থান হয়েছে।
আমি কি আপনি এখন যে সাম্প্রদায়িক শক্তির উত্থান নাই আমি অস্বীকার করি না। এখন ওর আপনাদের এই যেমন- 3 মেয়াদের ক্ষমতার মধ্যে আপনারা কি সেই সব সাম্প্রদায়িক শক্তিকে যদি বলি যে সংবিধান অনুযায়ী কোনো নতুন পদক্ষেপ নেওয়ার চেষ্টা করেছেন কিনা তাদের কোনো রকম উত্থান ঠেকানোর জন্য, নাকি সেখানেও আপনারা নমনীয় সহনীয় দাদা, ভূমিকা পালন আমি করেছেন আপনাকে নানাভাবে? আমি 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 বলি দাদা, একটা জিনিস যখন রন্ধ্রে রন্ধ্রে ঢুকে যায়, গ্রামের তৃণমূল পর্যায়ে সাম্প্রদায়িক শক্তির জন্ম হয়েছে। যে শক্তি 28 বছর শক্তিশালী ছিল, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তির চাইতে সাংগঠনিকভাবে অপপ্রচার করে বাংলাদেশ ভারত হয়ে যাবে, বাংলাদেশ ভারতের দালাল। আজকে যেটা বললেন হারুন সাহেব, বিদেশি শক্তি, আওয়ামী লীগ বিদেশি শক্তির উপর নির্ভরশীল না। আপনারাই যখন মোদি সাহেব যখন নির্বাচিত হন, বিজেপি সংখ্যাগরিষ্ঠ অর্জন করেন, তখন আপনারাই আপনাদের ঘরে উল্লাস হয়েছিল, মিষ্টি বিতরণ করেছিলেন। আপনাদের নেত্রী আগাম ভাবী প্রধানমন্ত্রী হিসেবে অভিনন্দন জানিয়েছিলেন। আপনাদের নেতা মির্জা ফখরুল সাহেব বলেছিলেন যে আওয়ামী লীগের ঘরে হতাশ, মোদি সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে। এবং লাইনে দাঁড়িয়ে যখন মোদি প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন তখন দেখা করলেন এবং লাইনে দাঁড়িয়ে কথা বললেন। আপনাদের নেতা ব্রিগেডিয়ার হান্নান সাহেব বললেন 15 মিনিট আমাদের নেত্রীর সাথে ভারতের প্রধানমন্ত্রীর কথা হয়েছে। কি কথা হয়েছে আমি বলবো না, শুধু এইটুক বলবো কথা হয়েছে। এই খুশিতে টকবক হয়ে গেলেন, কিন্তু ভারত আপনাদের মানে মোদি আপনাদের ক্ষমতা এনে দিতে পারে না, বাংলাদেশের জনগণ ক্ষমতা আনবে। বাংলাদেশে কোনো রাজনৈতিক সংকট নাই, বাংলাদেশে রাজনৈতিক সংকট নাই বলে আমার মানে শ্যামলদা বলতেছিল, দেখেন আজকে আপনি হামলা হলো কোরআন শরীফ রাখা হলো কুমিল্লাতে, বিদেশে বসে আছেন একজন রাজাকারের সন্তান সাংবাদিক, সে তার আগেই স্ট্যাটাস দিয়ে দিল। পরিকল্পনাটা কোথায়? কনক সররা স্টেটমেন্ট দিয়ে দেয়, আর একজন আছে কি জন্য নামটা বললেন, তারা স্টেটমেন্ট দিয়ে দেয়, স্ট্যাটাস দিয়ে দেয়। কোথায় পরিকল্পনা? হ্যাঁ, আপনি বলতে পারেন যা কিছু হোক এর দায় দায়িত্ব সরকারকে গ্রহণ করতে হবে, এটা আমি অস্বীকার করি না। সরকার এবং রংপুরে যে রাজনৈতিক ঘটনা দল হিসেবে ঘটেছে- আওয়ামী লীগের ভূমিকাটাকে যদি একবার সামনে আনতে চাই, শ্যামল দত্ত যেমন বলছিলেন নাসিরনগরের ঘটনার সঙ্গে যারা জড়িত বলে অভিযোগ, তাদের কয়েকজন মনোনয়ন পেয়েছেন এবং পরবর্তীতে সমালোচনার পর বাতিল করেছে। আপনারা কি ভুলে গেছিলেন যে এরা ওই রকম ঘটনার সঙ্গে জড়িত বলে অভিযুক্ত? না, ভুলে যায়নি। আমি আপনার বলি, এই তৃণমূলের থেকে অনেক সময় নাম পাঠায়, আমি আপনার বলি এটি ইউনিয়ন পরিষদের নাম পাঠায়, অনেক সময় এই নামগুলো আমাদের মনোনয়ন বোর্ডের খেয়াল থাকে না। এটা ধরেন হয়তো তৃণমূলে যারা পাঠাইছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। আমি মনে করি যেই নামটা যেটা পাঠাইছে মনোনয়ন বোর্ডে একজন ইউনিয়ন চেয়ারম্যান যখন পাঠায়, আপনার ইউনিয়ন আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ এগুলা পাঠানোর পর সেন্ট্রাল থেকে হয়তো তার যাচাই বাছাই করে তাকে মনোনয়ন দেয়। অনেক সময় মনোনয়ন ভোট তো আর ওই ব্যক্তির মানে কিন্তু এমন স্পর্শকাতর বিষয়ে গায়েব করে গেছেন, আমরা চাই। হ্যাঁ না, আমি তো বললাম যে স্পর্শকাতর বিষয় বলেই তো তাকে মনোনয়ন কিন্তু বাতিল করা হয়েছে। আর একটা বিষয় আপনি যেটা বলেছেন যে আওয়ামী লীগ আছে এবং কালকে সারা বাংলাদেশে আওয়ামী লীগ সারা বাংলাদেশে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় জননেত্রী শেখ হাসিনার নির্দেশে কালকে থেকে সারা বাংলাদেশে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে থাকবে জনগণকে সাথে নিয়ে। এই দুর্বৃত্তদের যারা বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বলছেন, স্পর্শকাতর বিষয়ে আপনাদের ভূমিকাগুলোর কথা জনাব এস এম কামাল হোসেন, কিন্তু পিরোজপুরের একটি ঘটনা আমি আপনাকে বলতে পারবো। একজন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদে মনোনয়ন পেয়েছেন, তিনিও একই রকম অভিযোগে অভিযুক্ত এবং সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে তার এই ঘটনা এসছে, কিন্তু এখন পর্যন্ত আপনারা ওই যে পাল্টা সংশোধনী কোনো পদক্ষেপ নেননি। ফলে এই বিষয়গুলো আপনারা নিশ্চয়ই নজরে আনবেন এবং আপনাদের উদ্যোগের কথা বলছেন, রাজনৈতিকভাবে একটা দল এরকম উদ্যোগ নেবে সেটা আমরা আশা করি, কিন্তু সেটা নিশ্চয়ই ঘটনার তাৎক্ষণিকতার সঙ্গে একটা মিল থাকবে। আরও কথা হবে আপনাদের সঙ্গে নিশ্চয়ই একটা বিরতি থেকে ফিরে। দর্শক আপনারা সঙ্গে থাকুন, একটু পরে ফিরে আসছি আমজনতা। আবার আমন্ত্রণ আমজনতায়। আজকের বিষয় এই আগুনে কে পুড়ল। আমাদের সঙ্গে রয়েছেন বিএনপির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদ এমপি। জনাব হারুনুর রশিদ, আবারও স্বাগত আমজনতায়। আপনি আগে পূর্বে আলোচনা শুনছিলেন, জনাব এস এম কামাল হোসেন বলছিলেন একটা সামগ্রিক নকশার কথা, ষড়যন্ত্রের কথা বলছিলেন এবং সেই ষড়যন্ত্রের সুতোয় বিএনপির এক ধরনের সংশ্লিষ্টতার কথা তিনি বলছেন, আপনি শুনেছেন নিশ্চয়ই। এখন আপনারা দল হিসেবে আসলে কী ধরনের পদক্ষেপ নিচ্ছেন? আওয়ামী লীগ যেমন রাজনৈতিকভাবে মাঠে থাকার জন্য এখন তাদের কর্মসূচি আছে, আপনারা কোনো ধরনের এরকম কর্মসূচি নিয়েছেন কিনা? এবং আপনারা তো দীর্ঘদিন ধরে নানাভাবে সাম্প্রদায়িকতার সঙ্গে অভিযোগ আছে, এমন একটি রাজনৈতিক দলের সঙ্গে আপনাদের এক ধরনের যূথবদ্ধতা রয়েছে। এমনকি চট্টগ্রামের ঘটনায় যেমন দক্ষিণ জেলা জামায়াতের আমির এবং সাতক্ষীরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাদের নাম রয়েছে মামলায়, সাতক্ষীরা উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের এই যে নাম এইসব ঘটনায়। ফলে আপনারা এই বিষয়গুলো নিয়ে কিভাবে আপনাদের অবস্থান ব্যাখ্যা করবেন? আমি একটা কথাই সুস্পষ্টভাবে বলবো যে আমাদের
গত এক যুগ যাবত যে বিচারহীনতার সাংস্কৃতিক তৈরি হয়েছে, এখানে শ্যামলদা যে কথাটি বললো, এই যে এক যুগ যাবত, আমি আরো আগের কথা বাদই দেব, আওয়ামী লীগ নিজেদেরকে ধর্মনিরপেক্ষ সরকার বা অসাম্প্রদায়িক সরকার দাবি করে, তাহলে তাদের ক্ষমতাকালীন সময়ে গত 12 বছরে বিভিন্ন মন্দির, বিভিন্ন আপনার উপাসনালয়গুলোতে যে ধরনের সংঘাত ঘটনাগুলো ঘটেছে, এটা বিচারের আওতায় আসলো না কেন? এর প্রকৃত অপরাধী কারা? এটা চিহ্নিত হলো না কেন? আমি শুধু একটু যুক্ত তাহলে করি, তো আপনার এই ধরনের তিনি ঘটনা 2001 পুনরাবৃত্তি ঘটতো না। নির্বাচন পরবর্তী সহিংসতার কথা কিন্তু বলেছেন। আমি বাদই দিলাম, আমি 2001 আমি বাদই দিলাম। আমার কথা যে 12 বছর যাবত সরকার রান করছে একই সরকার, 12 বছরের মধ্যে যে পর্যুপুরি ঘটনাগুলো ঘটছে, এই ঘটনাগুলো কেন একটারও বিচার মুখোমুখি হলো না? আজকে আমার কামাল ভাই যে কথাগুলো বলছে, আমি শুধু এটুকুই বলবো, দেখেন আজকে গোটা রাষ্ট্র ব্যবস্থায় জনগণের অনাস্থা যে তৈরি হয়েছে, অনাস্থা তৈরির কারণগুলো কি? আপনি সরকারে আছেন, যেটা আমলদা বলে যে আমি নির্বাচনের কথা বলছি, আজকে সরকারের প্রতি কেন অনাস্থা তৈরি হচ্ছে? একটা ভোট হচ্ছে, আজকে আপনার কোনো বিরোধী দল ভোটে অংশগ্রহণ করছে, আপনারা নিজেরাই সরকারি প্রার্থী, বিদ্রোহী প্রার্থী, এরকম একটি অবস্থা তৈরি, যেটা 50 বছরে ছিল না। আইন প্রয়োগকারী সংস্থা আজকে বিভিন্ন ইনভেস্টিগেশন করে যে তথ্য প্রকাশ করছে, রিমান্ডে নিয়ে কি হচ্ছে না হচ্ছে কথাগুলো বলছে, আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি 90% মানুষ হলে বিশ্বাস করে না। কারণটা কি? যে আজকে বিরোধী দলের লক্ষাধিক যে মামলা এই আছে, জায়গাটায়, অর্থাৎ এই ধরনের অসহিষ্ণুতা বা এই ধরনের এই যে নানান রকম সংকটকে কি আসলে এই ধরনের হামলার পেছনে জাস্টিফাই করার উপকরণ হিসেবে ভাবা যায় কিনা? অর্থাৎ আমি এক ধরনের কাজে অসন্তুষ্ট, ফলে এই কারণে যদি আমি অন্য কোনো ভাবে প্রকাশ করতে যাই, সেটা কোনো সম্প্রদায়ের উপর হামলা বা কারো বাড়িতে হামলা চালিয়ে, তাহলে সেটা তো নিশ্চয়ই আরো বড় রকমের সংকট তৈরি করবে। অবশ্যই সংকট তৈরি করবে। যদি সত্যিকার অর্থে সরকার আপনার প্রকৃত অপরাধীদের চিহ্নিত করতে না পারে, তাহলে সংকট আরো গভীর হবে। প্রকৃত সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে যারা জড়িত, তাদেরকে যদি সরকার আড়াল করতে চায়, তাহলে সংকট কিন্তু আরো ঘনীভূত হবে। আমি আপনাকে স্পষ্টভাবে বলছি, সরকারকে অত্যন্ত নিরপেক্ষভাবে প্রকৃত যারা এগুলো এই সমস্ত ঘটনার সাথে সংগঠন করছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। কারণটা হয়েছে কি, আপনাকে পরিষ্কার বলছি যে সরকারের আইন প্রক্রিয়া সংস্থার প্রতি কিন্তু একটা বড় ধরনের অনাস্থা তৈরি হয়ে গেছে। কারণটা কি, যে আজকে ধরে যে আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী মামলার আসামি, বাড়ি থেকে ধরে নিয়ে গিয়ে আপনি নাশকতার মামলা দিয়েছেন, 10 বছর 12 বছর হয়ে গেল, তার চার্জশিটও দিচ্ছেন না, তার বিচারও কিছু করছেন না। এই যে গোটা রাষ্ট্র ব্যবস্থার প্রতি যে একটা অনাস্থা সৃষ্টি করেছেন, বিচার ব্যবস্থার প্রতি মানুষের অনাস্থা তৈরি হয়ে গেছে। কারণটা কি, সরকার একতরফা ভাবে ক্ষমতায় থাকতে চায়, এটি হলো মূল কারণ। এটি থেকে কিন্তু আজকে এই সমস্ত সংকটগুলো তৈরি হচ্ছে। আমি এখানে কামাল ভাইকে পরিষ্কারভাবে বলবো, দেখেন আজকে যে সংকটটা এই একটা জায়গা থেকে শুরু করে গোটা দেশব্যাপী ছড়িয়ে পড়লো, এবং এটার কেন্দ্র করে বাংলাদেশে তো সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান। আপনার এখানে আমাদের সংবিধান অনুযায়ী কি রাষ্ট্র চলছে? সংবিধানে যে মানুষের ধর্মীয় অধিকারগুলো নিশ্চিত করার কথা বলা হয়েছে, যার যার ধর্ম সে তার সুষ্ঠুভাবে পালন করবে, সেই জায়গায় কি আপনি নিশ্চিত করতে পারছেন? আজকে আপনার মানুষের যে মৌলিক অধিকারগুলো, সেগুলো কি আপনি সাংবিধানিক সেই জায়গাগুলো নিশ্চিত করতে পারছেন? সেটাই কিন্তু বড় সংকট তৈরি করেছেন। আজকে আপনার এখানে কোরআন অবমাননা ঘটনা ঘটলো, সরকার সঙ্গে সঙ্গেই তার কোনো তদন্তই হলো না, কার সাথে এরা জড়িত, কি জড়িত, সেটাকে সাংঘাতিকভাবে আপনারা এক ধরনের আপনারা স্ট্যান্ড নিয়ে বসে থাকলে তার ফলশ্রুতি হচ্ছে কি, প্রকৃত অপরাধীরা আড়াল হয়ে গেল। আপনাকে সেই জায়গায় আপনি সরকারে আছেন, এখানে তো আমাদের কালকে আপনারা সারা দেশে মিছিল করে কি হবে, যে আমরা খুব কাছে আছি? কিচ্ছু হবে না। আমরা কি সেই আপনারা যে মিছিলটা করতে পারবেন, আমরা কি তার পাল্টা প্রতিবাদ করতে পারবো? আমরা কি দাবি জানাতে পারবো যে আমরা সারা বাংলাদেশে আমরাও প্রতিবাদ জানাতে চাই যে আজকে সংখ্যালঘু সম্প্রদায়ের উপর এই ধরনের ন্যাক্কারজনক যে হামলা, এই ধরনের যে ঘটনা ঘটছে, প্রকৃত বিচারের আওতায় আনা হোক। এই সুযোগ কি আপনারা দিবেন বিরোধী দলকে? দিবেন না। আমরা যদি এই ধরনের সমাবেশ, আমি কয়েকজন রাজনৈতিক নেতা নামও বলেছিলাম যারা মামলায়, যাদের নাম আছে এবং এই ধরনের হামলার সঙ্গে তারা যুক্ত আছেন এমন অভিযোগ রয়েছে, তাদের বেলায়, অর্থাৎ আপনাদের, আমি তো আপনাকে বললাম যে আইন প্রয়োগকারী সংস্থার এই সমস্ত কর্মকাণ্ড সম্পর্কে জনগণের মধ্যে একটা অনাস্থা তৈরি হয়েছে। আপনি যদি এটাকে আড়াল করতে চান, তাহলে আপনি এখানে যদি সরকারের মাইন্ড সেট আপ থাকে যে আমি কোরআন অবমাননার জন্য আমি বিএনপি, জামাত বা এই সমস্ত এদেরকে জড়াবো, তাহলে আপনি সেভাবে আপনার গোয়েন্দা সংস্থাদের রিপোর্ট তৈরি করবেন। আপনি যদি সঠিক হয়, আমি ধরে নিলাম যে এই ধরনের ব্যক্তিরা এই ধরনের ঘটনার সাথে জড়িয়েছে, কিন্তু সরকারের এই গত 10 বছরের এই সমস্ত কর্মকাণ্ডের কারণে, এই আইন প্রয়োগকারী সংস্থার এই সমস্ত কর্মকাণ্ডের কারণে এমন একটা অবস্থা তৈরি হয়েছে, যদি সত্যি সত্যি তারা সঠিক তদন্ত করে সঠিক প্রকাশও করে, এটি বিশ্বাস করবে না। সরকারের তাদের এই গত 10-12 বছরে বিভিন্ন যে কথা বলছেন, কর্মকাণ্ড, এই কারণে এটা একটা চরম একটা অনাস্থা
সরকার ব্যবস্থা করবে। এই বিষয়গুলো নিয়ে নিশ্চয়ই আরো কথা হবে, আমরা বুঝতে পেরেছি আপনার বক্তব্য। হারুনুর রশিদ, শ্যামল দত্ত আপনি শুনছিলেন নিশ্চয়ই। এখন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি অনাস্থার কথা বলছিলেন উনি, এর আগে আমরা রাজনৈতিক দলগুলির অনাস্থার কথা বলছিলাম। গণমাধ্যমের ভূমিকাটাকে আপনি কিভাবে দেখবেন এই গত কয়েকদিনে? এই রংপুরের ঘটনা যেমন সব গণমাধ্যম ফলাও করেই প্রচার করেছে বলতে হবে, কিন্তু তার আগের ঘটনাগুলোতে বেশ সাবধানী পথ চলা বা সাবধানী অবস্থান ছিল গণমাধ্যমগুলোর, সেটা কতখানি কাজে দিয়েছে? ভালো হয়েছে না তাতে শেষ পর্যন্ত মন্দই হলো? দেখুন, আমরা একটা গণতান্ত্রিক সমাজে বসবাস করি। গণতান্ত্রিক সমাজে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিত করাটা জরুরি, কিন্তু আমি যতটুকু শুনেছি এই ধরনের স্পর্শকাতর বিষয়ে হয়তো অনেক সময় কিছুটা রেস্ট্রিক্ট করতে হয়, কিন্তু কতখানি করব সেই দায় দায়িত্বটাও আবার গণমাধ্যমকে নিতে হয়। কিন্তু আমি মনে হয় যে আমরা সঠিক তথ্য তুলে ধরতে পারিনি, এবং আমরা গণমাধ্যম নিজেরা সেলফ সেন্সরশিপ করেছি, অথবা আমরা কোনো চাপের মুখে ছিলাম। যাই হোক, গণমাধ্যমের দায়িত্বর চাইতে বেশি দায়িত্বটি হচ্ছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আইন শৃঙ্খলার দায়িত্বটা কি? দেশের মানুষকে নিরাপত্তা দেয়া, এবং তাদের কাছে গোয়েন্দা তথ্য আছে, তাদের কাছে আরো নানা জায়গা থেকে তথ্য আছে যে এই ধরনের ঘটনা ঘটতে পারে। আর ঘটনা তো আপনি দেখেন, প্রথম দিন যখন অষ্টমীর দিন রাতে কুমিল্লার ঘটনা, এরপরও তো আরো 200 জায়গায় হামলা হয়েছে। তাহলে আমরা গতকাল তো কোনো পুজো ছিল না, ফলে এই যে গতকাল যে ঘটনাগুলো ঘটলো, আমি কেন নিশ্চয়তা দিতে পারছি না। এখন আমি যদি বলি যে আমার আইন শৃঙ্খলা রক্ষাকারী মানে যাওয়ার আগেই তারা করে ফেলেছে, তাহলে তো এটা কোনো যুক্তি হলো না, গ্রহণযোগ্য কোনো যুক্তি হলো না। আপনি ধর্মীয় প্রতিষ্ঠান আক্রান্ত হচ্ছে, হিন্দুদের মন্দির আক্রান্ত হচ্ছে, হিন্দুদের বাড়ি আক্রান্ত হচ্ছে, ব্যবসা প্রতিষ্ঠান আক্রান্ত হচ্ছে, এটা তো একটা স্বাধীন দেশে কোনোদিন এটার কোনো কাম্য হতে পারে না। আর আপনি কি মনে করেন এই হত্যা, এই যে কাণ্ডগুলো ঘটে গেছে, এগুলোর বিচার হবে? কখনোই না, কারণ এর আগের গুলোরই তো বিচার হয়নি। আমরা এখনো রামুর ঘটনা বিচার করতে পারি নাই, আমরা গাইবান্ধার ঘটনার বিচার করতে পারি নাই, আমরা কোনো সালনার ঘটনা বিচার করতে পারি নাই, আমরা নাসিরনগরের করতে পারি নাই। তাহলে আমি কেন বিশ্বাস করবো যে এই যে অপরাধীরা, যারা, আমি একটু আগে একটা ভিডিও দেখছিলাম, আমার আসলে মানে সহ্য করতে পারছিলাম না, কিভাবে একটা মানুষকে কুপিয়ে কুপিয়ে হত্যা করছে এই যে বেগমগঞ্জে। এখন এই হত্যাকাণ্ডগুলোর বিচার হবে এটিকে আমি এখানে আমরা যে 3 জন আছি বা আপনি আছেন, আমরা কি কেউ বিশ্বাস করি এটা সম্ভব যে বিচার হবে? বিচারহীনতার সংস্কৃতি যদি বহাল থাকে, এবং আপনি যখন 1000 লোককে কোনো একটি মামলায় আসামি করবেন, সেই মামলার বিচার কোনোদিনই হয় না। 1000 লোককে আসামি করে আপনি কি করে বিচার করবেন বলুন? ফলে এই যে বিচার না হওয়ার বিষয়টি যখন একটা সমাজে প্রতিষ্ঠিত হয়ে যায়, তখন সংখ্যালঘুরা তো নিশ্চয়তা পাবে না। আর জিনিসটা তো একবার দুইবারের ঘটনা না, বারবার ঘটছে। এটাই যেটা আমি বলেছিলাম আপনাকে, যে বাংলাদেশের যে কোনো একটা পলিটিক্যাল চেঞ্জ, যে কোনো একটা ঘটনার ভিকটিম হয়ে যায় সংখ্যালঘুরা। তো সংখ্যালঘুরা কাহা তো কার এই ধরনের অনিশ্চয়তা একটা পরিবেশের মধ্যে থাকে? একটা গণতান্ত্রিক দেশে, একটা মুক্তিযুদ্ধের দেশে, একটা অসাম্প্রদায়িক দেশে এটা তো কোনোদিন সিনারিও হতে পারে না। হারুনুর রশিদ বলছেন, শ্যামল দত্ত বলছেন যে সামগ্রিক একটা অনাস্থা তৈরি হয়েছে, এবং সরকারের একরকম একমুখী আচরণ, বা তিনি যেটা বলছিলেন যে সরকারের ক্ষমতা কুক্ষিগত করে রাখা তাদের ভাষায় হয়তো, এইসবের কারণে এই ধরনের ঘটনা আসলে আরও বেশি হচ্ছে। অস্থিরতাগুলো এবং অনাস্থাগুলো মানুষকে নানা দিকে ঠেলে দিচ্ছে। অর্থাৎ যদি রাজনীতি এই জায়গায় ঠিক হয়ে যায় বা তাদের ভাষায়, এবং সার্বিকভাবে পুরো পরিস্থিতি যদি ওই রকম অনুকূল হয়, তাহলে আর এই ধরনের ঘটনা ঘটবে না, বা ওই ধরনের ঘটনার প্রেক্ষিতে এগুলোকে কতখানি জাস্টিফাই করা যায় আপনি মনে করেন? এটা সামাজিক বিশ্লেষকরা অনেক ভালো বলতে পারবেন। আমি দেখেছি অনেক গণতান্ত্রিক সমাজও এই ধরনের ঘটনা ঘটছে, কিন্তু সংকটটি হচ্ছে 2 ধরনের। একটি হচ্ছে রাজনৈতিক সংকট, আর একটি হচ্ছে আইন শৃঙ্খলার সমস্যা। আমাদের এখানে দুটো সমস্যা প্রিভেল করছে। আমরা রাজনীতি করি এটা নিয়ে, সংখ্যালঘুদের বিষয়টা নিয়ে, আবার একই সঙ্গে আইন শৃঙ্খলার সংকটটা এরকম যে আমাদের এখানে বিচার হয় না। যখনই আপনি পলিটিক্যালি মোটিভেটেড করবেন, তখন তার প্রকৃত জায়গা থেকে এটা ডিফোকাস হয়ে যাবে, মূল ফোকাসে থাকে না। যখন আপনি ডিফোকাস হয়ে যাবেন, তখন তদন্ত হবে না প্রকৃতভাবে, তখন আপনার এখানে প্রকৃত দোষীদেরকে আপনি আইনের কাঠগড়ায় দাঁড় করাতে পারবেন না। বাংলাদেশের বাস্তবতা হচ্ছে সংখ্যালঘুরা এই ধরনের দ্বি আচরণের শিকার। একটা আচরণ হচ্ছে পলিটিক্যালি মোটিভেটেড করা এটাকে, আরেকটি হচ্ছে এটা আইন শৃঙ্খলা বাহিনীর নাই, তারা সঠিক নির্দেশনা পায় না। এখন এই ধরনের অবস্থায় যখন হবে, তখন দিনের পর দিন এগুলো যখন ঘটতে থাকে, তখন 29% থেকে তখন 9% নেমে আসবে, এবং আগামীতে দেখবেন শুধু এই ঘটনার কারণে বাংলাদেশের একটা বড় ধরনের বড় সংখ্যালঘু গোষ্ঠী আবার দেশ ছেড়ে চলে যাবে। এটা বাস্তবতা। আমি অনেককে বলতে শুনেছি যে আর তো আর নিরাপত্তাহীনতায় থাকা যায় না, এবং সেটি কারো জন্য মঙ্গলজনক হবে না। একটি দেশে সংখ্যালঘুরা নিরাপত্তাহীনতায় থাকবে এবং তারা দেশ ছেড়ে চলে যাবে, হয়তো ওই দেশের সামগ্রিক গণতান্ত্রিক চরিত্র
নিরাপত্তা ব্যবস্থা, সামগ্রিক যে জীবনযাপনের মান এবং মানুষের সহনশীলতার নির্দেশকও বলা যেতে পারে শ্যামল দত্ত। আমি এই বিষয়গুলো নিয়ে এস এম কামাল হোসেনের কাছে এখন যেতে চাই। এস এম কামাল হোসেন, এই ঘটনার অর্থাৎ কয়েকটা দিনে বেশ কয়েকটি ঘটনা ঘটে গেল এবং সামনে নির্বাচন সহ নানান প্রেক্ষাপট রয়েছে, এবং যেটি বলছিলেন শ্যামল দত্ত যে কোনো পলিটিক্যাল চেঞ্জ বা যে কোনো ঘটনায় এই ধরনের ধর্মীয় সংখ্যালঘুরা ভিকটিম হন, শিকার হন। এখন সেই জায়গায় আপনাদের কি ভূমিকা হবে? আপনারা সামনের দিনগুলোতে এগুলো সামাল দেবেন কি করে? যে কোনো একটা গুজব ছড়াবে, এরকম হামলা হবে এবং আপনারা পরে জানবেন বা ভূমিকা নেওয়ার চেষ্টা করবেন, ততক্ষণে ঘরবাড়ি পুড়ে সারা মানুষজন পালিয়ে বেড়াচ্ছে, কি করবেন আপনারা? ঠিক আছে, আমি আপনার বলি, শ্যামলদা কিছু কথা বলছে ঠিক আছে, আবার কিছু কথা যেটা বলছেন দেখেন, আপনি বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর জিয়া থেকে খালেদা জিয়া 28 বছর যারা ক্ষমতায় ছিল সেই সময় বাংলাদেশে কেমন পূজা উদযাপন হয়েছে, কতটা পূজা মণ্ডপ ছিল, আর জননেত্রী শেখ হাসিনা আজকে এই 2008 থেকে আজ পর্যন্ত প্রধানমন্ত্রী সে কতটা পূজা মণ্ডপ আছে বাংলাদেশে, কতটা পূজা মণ্ডপ আছে বাংলাদেশে, এটি হিসেব করলে যে আজকে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায় কোন সময় ভালো ছিল। হ্যাঁ, এই আমলে কি কিছু বিচ্ছিন্ন ঘটনা ঘটে নেই, রামতে ঘটেছে, সালিশে ঘটেছে, সেগুলো কিন্তু বিচার প্রক্রিয়াধীন আছে। শ্যামলদা বললেন যে বিচার হবে না, বিচার হচ্ছে। আপনি দেখেন বঙ্গবন্ধুর হত্যার বিচার, শ্যামলদা আপনারা চিৎকার করছেন বঙ্গবন্ধুর হত্যার বিচার চাই, কত বছর পর বিচার পাইছেন? যুদ্ধ অপরাধীদের বিচার কত বছর পর বিচার পাইছেন? খালেদা জিয়ার যে এতিরটা আত্মসাৎ, কত বছর উনি কোর্টে জানে, কত বছর পর রায় হয়েছে, বিচার হবে। শেখ হাসিনার আমলে যতগুলো হত্যাকাণ্ডের বিচার হয়েছে অতীতে হয়নি। আর যেটা বললেন যে ইলেকশনের কারণে, দেখেন 2001 সালে বিএনপি ক্ষমতা আসার পর আপনি বাঁশখালীতে, আমি গিয়েছিলাম সেদিন আজকের প্রধানমন্ত্রী বিরোধী দলের নেত্রীর সাথে সাংবাদিক হিসেবে, সেদিন শ্যামলদা গিয়েছিলেন কিনা আমার খেয়াল নাই। বাইর থেকে আপনার ছিটকে নিয়ে এটকে দিয়ে পেট্রোল মানে গান পাউডার দিয়ে আগুন ধরিয়ে দিয়েছিল একটা অভিজাত হিন্দু পরিবারে, 4 মাসের শিশু সহ 10জন লোক পুড়িয়ে মারা গিয়েছিল। আমি আপনার কাছে উদাহরণ দিতে পারি এক এক করে পত্রিকার নিউজ, কিভাবে 2001 সালে বিএনপি যেদিন 1 অক্টোবর 132টা গ্রাম জ্বালিয়ে দেওয়া হয়, 1 লক্ষ লোক ঘর ছাড়া হয় এই দেশে। আপনি বাগেরহাটে জনাব কামাল হোসেন, সেই 2009 সালে যে কমিশন করা হয়েছিল 3625টি অভিযোগ, সেখানে আপনারা কি ধরনের উদ্যোগ নিয়েছেন সেগুলো নিয়ে মামলা করা বা সেগুলো নিয়ে প্রসিড করেছেন আপনারা? এটি একটি ব্যাপার। আরেকটি হচ্ছে, আমি আপনার কাছে আসছি জনাব কামাল হোসেন, শুনুন না, বলছি যে এইগুলোর বাইরে আপনাদের বিষয় হচ্ছে সব মিলে যদি এরকম অস্থিরতা তৈরি হয় এবং মানুষের ঘর পড়ে, বিশ্বাস পড়ে এবং সামগ্রিক যে সম্প্রীতি সেটা পুড়ে যায়, সেটা রাজনৈতিকভাবে আপনাদের ক্ষতিগ্রস্ত করবে বলে মনে করেন কিনা? আমি মনে করি আমি তো আগেই বলছি, শুরুতেই বলছি, এই ঘটনাগুলো একটি সংখ্যালঘু সম্প্রদায়ের পর হামলা। আমি মনে করি এটা সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা না, এটা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনার উপর হামলা, বাংলাদেশের স্বাধীনতার চেতনার উপর হামলা, বাংলাদেশের উপর হামলা। কারণ যে মুহূর্তে বাংলাদেশ আজকে প্রধানমন্ত্রীর নেতৃত্বে এগিয়ে যাচ্ছেন, সেই সময় বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর হামলা কোনো কারণ ছাড়া, সেই হামলা মানে আমি মনে করি মুক্তিযুদ্ধের চেতনার উপর হামলা। যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে না, যারা সাম্প্রদায়িক রাজনীতিকে ধারণ করে, সেই জঙ্গি গোষ্ঠীর, সেই জামাত, বিএনপির, এটা হচ্ছে পূর্ব পরিকল্পনা অনুযায়ী এই ঘটনা ঘটিয়েছে। আমি মনে করি বাংলাদেশে এই ঘটনার বিচার হবে এবং আমরা বুঝি যে আগামী নির্বাচনকে সামনে রেখে এই অপশক্তি, দেশীয় বিদেশে যে অপপ্রচারকারী এই অপশক্তি এই ধরনের ঘটনা ঘটানোর চেষ্টা করবে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ সিদ্ধান্ত নিয়েছি, এই দেশ মুক্তিযুদ্ধের দেশ, এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এই দেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ। এই দেশে অনেকেই বঙ্গবন্ধু হত্যা করার পর নিশ্চয়ই আপনারা সমুন্নত রাখার চেষ্টা করবেন, আপনাদের সেই রাজনৈতিক কর্মসূচি থাকবে। কিছু ব্যক্তির বিচার নিশ্চয়ই হচ্ছে এখন, যদি হয়, এবং সাথে নিয়ে কয়েকজন ব্যক্তির বিচারের পরও সাম্প্রদায়িক যে চেতনার জায়গা, অর্থাৎ সব মিলিয়ে এই যে বিদ্বেষের জায়গা, সেটা দূর করার জন্য রাজনৈতিক কোনো কর্মসূচি, সেটা প্রচারণা হোক, মানুষকে উদ্বুদ্ধ করক, সেগুলো কিছু করছে আওয়ামী লীগের নেতাকর্মীরা? আমি আপনার বলি, আমরা 5ই নভেম্বরের পর থেকে সারা বাংলাদেশে মাসব্যাপী আমরা ইউনিয়ন, থানা লেভেলে পর্যন্ত আমরা মানুষকে এই সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা এবং এই অপশক্তির বিরুদ্ধে মানুষকে সচেতন করে প্রতিরোধ গড়ে তোলার জন্য আমরা কর্মসূচি ইতিমধ্যে আজকে সন্ধ্যায় আমাদের প্রিয় নেত্রী, উন্নয়ন, সমৃদ্ধি, শান্তি
নেত্রী জননেত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন, আমাদের দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমরা বসেছিলাম, আমাদের দলের সাধারণ সম্পাদক সহ আর আমাদের সিনিয়র নেতৃবৃন্দ, আপনার ইতিমধ্যে হয়তো নিউজে এসেছেন। আমরা যেহেতু ৩রা নম্বর জাতীয় জেলখানা হত্যা দিবস, এরপর থেকেই আমরা প্রতিটি এলাকায় আপনারা আপনাদের দিক থেকে কর্মসূচি শুরু করতে যাচ্ছেন মানুষকে সচেতন করার জন্য, আপনাদের কর্মসূচি মুক্তিযুদ্ধের শুরু করতে যাচ্ছেন। হারুনুর রশিদের কাছে এবার একটু যেতে চাই। জনাব হারুনুর রশিদ, একটা বড় রাজনৈতিক দল হিসেবে নিশ্চয়ই বিএনপিরও দায়িত্বশীলতার জায়গা রয়েছে, ভূমিকা রয়েছে। সামনের দিনে এবং নির্বাচনের প্রসঙ্গ উঠে আসে বা এই ধরনের রাজনৈতিক পট পরিবর্তন হোক বা রাজনৈতিক নানান রকম প্রেক্ষাপট তৈরি হোক, সেই ক্ষেত্রে আসলে সাম্প্রদায়িক বিদ্বেষ বা অন্যান্য এইরকম নানান রকম আসলে বিদ্বেষের জায়গা তৈরি হয়, সেগুলো কমানোর জন্য এবং সেই জায়গাটায় রাজনৈতিক দল হিসেবে অঙ্গীকার কি হবে আপনাদের? আপনারা কিভাবে সেগুলোকে মিনিমাইজ করার বা অন্তত প্রশমিত করার চেষ্টা করবেন? আসলে জনাব কামাল সাহেব, আপনার যে কথাগুলো এত অপ্রাসঙ্গিক কথা বলেছে, সেগুলো উত্তর দিতে গেলে এত সময় আমি পাবো না। আমরা একেবারেই শেষ দিকে বিচারহীনতার যে সংস্কৃতি, বিচারহীনতার যে সংস্কৃতি, আমি অবাক বিষয়ের সাথেই বলছি। 1994 সালে শেখ হাসিনা ঈশ্বরদী সফরে গিয়েছিলেন, সেখানে একটা ওনার নাকি বহরে হামলা হয়েছিল। সেই 94 সালের মামলা 2020 সালে আপনার জজকোর্ট কর্তৃক রায় প্রদান করা হয়েছে 10 জনের মৃত্যুদণ্ড বা 15 জনের আপনার যাবজ্জীবন সহ প্রায় 40 জন আসামিকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। অথচ ওই ঘটনায় একজনেরও কোনো জখম, খুন, কোনো কিছু নাই, কোনো কিচ্ছু নাই। একেবারেই রাজনৈতিক প্রতিহিংসা বশত হয়ে এই প্রায় 25 বছর পরে এটা রায় প্রদান করা হলো সমস্ত বিএনপি নেতা কর্মী। সাতক্ষীরায় 2001 সালে শেখ হাসিনা ওখানে গিয়েছিলেন মাননীয় প্রধানমন্ত্রী, সেখানে ওনার নাকি গাড়ি বহরে হামলা হয়েছিল। 20 বছর পর সেখানকার সাবেক এমপি তাকে প্রধান আসামি করে এই কিছুদিন আগে সেখানকার লোয়ার কোর্ট থেকে আপনার রায় দেওয়া হয়েছে এবং উচ্চ আদালত থেকে জামিনও পাচ্ছে না, যেখানে কোনো ধরনের জখম, কোনো ধরনের দুর্ঘটনা কিচ্ছু নাই। এই যে বিচারহীনতার একটা সংস্কৃতি বর্তমান আওয়ামী লীগ সরকার একটা প্রতিহিংসা পরায়ণ অবস্থার মধ্য দিয়ে দেশকে নিয়ে যাচ্ছে, এটি দেশের জন্য একটা খুবই খারাপ একটা লক্ষণ আমি বলবো। আজকে এমন প্রেক্ষাপটে আপনি এগুলো বলছেন, কিন্তু সামনের দিনগুলোর কথাও বলছি, আমি যেটা জানতে চাইছি আপনার কাছে, আপনাদের রাজনৈতিক অঙ্গীকার বা আপনারা কিভাবে এগুলো সামাল দেওয়ার চেষ্টা করবেন? এত বড় সংকট কিন্তু অতীতে ছিল না। আপনার রাজনীতি যদি আজকে আপনার একটা অবস্থান থাকে, রাজনৈতিক কর্মকাণ্ড যদি থাকে, প্রত্যেকের জায়গা থেকে যদি প্রতিবাদ করার সুযোগ থাকে, প্রতিবাদ করার জায়গাটা থাকে, তাহলে কিন্তু আপনার রাজনীতিতে প্রতিযোগিতা থাকে। আজকে বাংলাদেশ আওয়ামী লীগ পুলিশ, র্যাব, বিডিআর নিয়ে তারা তাদের সাংগঠনিক কর্মকাণ্ড চালিয়ে বেড়াচ্ছে। আজকে আওয়ামী লীগের অবস্থা কিন্তু আজকে মাননীয় প্রধানমন্ত্রী বিভিন্ন ইউনিয়নে উনার স্বাক্ষরে নমিনেশন দিচ্ছেন, সেগুলোকেও কেউ মানছে না, বিদ্রোহ করছে, সেগুলোকে প্রত্যাহার করছে। আজকে দেশে একটা কি ভয়াবহ রাজনৈতিক সংকট তৈরি হচ্ছে। রাজনৈতিক সংকট যদি দূর না হয়, তাহলে যে এই সমস্ত সামাজিক যে সংকটগুলো তৈরি হচ্ছে, এই সংকটগুলো কিন্তু আরো ঘনীভূত হবে। আচ্ছা, আপনি রাজনৈতিক সংকটে আসলে ভর রাখতে চাইছেন আপনার বক্তব্যে, একটু বুঝতে পেরেছি। দেশ তো রাজনীতিবিদরা চালাচ্ছে, আপনি দেশটা তো রাজনীতিবিদরা চালাচ্ছে, তো রাজনীতিবিদরা জায়গাটা যদি আপনার এভাবে সংকটাবর্তিত থাকে, তাহলে তো আপনি সমস্ত কিছু সংকটের মধ্যে থাকবেন। আশা রাখতে চাই আপনারা নিশ্চয়ই সেই জায়গায় ভূমিকা রাখবেন। আওয়ামী লীগ যেমন ভূমিকার কথা বলেছে, আপনাদের ভূমিকা বা প্রচেষ্টা থাকবে। একবারে শেষ দিকে করেছি, শ্যামল দত্তের কাছে যেতে চাই। না, আমি শেষ করি, আমাকে 1 মিনিট দেন। আচ্ছা, বলুন। আমি কথা হচ্ছে যে এখানে আপনার প্রেস ক্লাবে বিভিন্ন সময় বিভিন্ন গোষ্ঠী তাদের প্রতিবাদ সমাবেশ করতে, সেটা এখন ওখানে নিষিদ্ধ করে দিল। তাহলে আজকে স্পেসটা কোথায়? আজকে বিরোধী মত, বিরোধী দল, বিরোধী যে প্রতিবাদ সমাবেশগুলো করতে, কোথায় করবে? আপনি অনুমতি দিবেন না। বুঝতে পেরেছি, এইগুলো নিয়ে কথা বলেছে আসলে ওই সব দিনে যখন এগুলো আলোচনায় উঠেছিল। জনাব হারুনুর রশিদ, আশা করছি রাজনৈতিক সংকটও একটা ইতিবাচক দিকে, এটার সমাধানের দিকে যাবে আপনাদের যে বক্তব্য, এবং সব মিলে সেটা নিশ্চয়ই ইতিবাচক ভূমিকাও রাখবে এই ধরনের সংঘাত, সহিংসতা এবং বিদ্বেষ নিরসনে। শ্যামল দত্তর কাছে যেতে। শ্যামল দত্ত, স্বাধীনতার 50 বছর বাংলাদেশ পার করলো, নিশ্চয়ই সামনের দিনে বাংলাদেশ আরো অনেকটা পথ এগোবে। সেই অগ্রযাত্রায় এই ধরনের সহিংসতাকে নিকেশ করার জন্য, বাদ দেওয়ার জন্য, এই ধরনের বিদ্বেষকে এড়ানোর জন্য কি করা যেতে পারে? আপনার বক্তব্য সংক্ষেপে জানতে চাই। দুটো জিনিস করতে হবে। একটি হচ্ছে রাজনৈতিক একটা কমিটমেন্ট লাগবে সকল দলের পক্ষ থেকে, পরস্পরকে বাহাস না করে তাদের কমিটমেন্টটা যাতে জনগণের কাছে বিশ্বাসযোগ্য হয়, বিশেষ করে সংখ্যালঘু জনগোষ্ঠীর কাছে। তারা বুঝতে পারবে যে হ্যাঁ, আমরা রাজনৈতিক প্রশ্রয় দিই না। সেই কমিটমেন্টটা সকল রাজনৈতিক দলের পক্ষ থেকে আসতে হবে। এটা হচ্ছে একটা দিক। দ্বিতীয় দিক হচ্ছে ললেসনেস, যেটা বিচারের সংস্কৃতি চালু করা। এই যে অপরাধ করবে, সাম্প্রদায়িক সহিংসতা ঘটাবে, মন্দির ভাঙবে, হিন্দু সংখ্যালঘুদের বাড়িঘর ভাঙচুর করবে, দোকানপাট ভাঙচুর করবে, কিন্তু কোনো অপরাধী পার পেয়ে যাবে, এরকম সংস্কৃতি যাতে আর কখনো না হয়, তাহলে একমাত্র সংখ্যালঘু জনগোষ্ঠী নিজেদের মধ্যে আস্থা পাবে। অন্যথায় কিন্তু এই অব্যাহত থাকলে এই সংস্কৃতি, সেই আপনি
কার আমলে কত হয়েছে সেই পরিসংখ্যানের তালিকায় না গিয়ে যদি আমরা সত্যিকারের একটি আসলে আইনের শাসন কায়েম করতে পারি, তাহলে একমাত্র হয়তো দেখা যাবে যে সংখ্যালঘুরা আস্থা পাবে এবং সমাজ থেকে তখন এই সমস্ত দুর্বৃত্তরা তারাও কিন্তু নিবৃত্ত হবে। এখানে আমি বিশ্বাস করি যে এই যে উগ্রবাদিতা সমাজের মধ্যে এটা চারা দিচ্ছে এবং এটা বন্ধ করতে হলে আমাদের সামাজিক এবং রাজনৈতিক এবং সাংস্কৃতিক অ্যাক্টিভিটি বাড়ানো দরকার। সামাজিক, দুর্ভাগ্যজনক হলো রাজনৈতিক সত্য এবং আজকে সাংস্কৃতিক চর্চার কথা বলছেন আপনি। অবশ্যই সেই সেই চর্চাকে চর্চাটা ইতিবাচক ভূমিকা বাংলাদেশে রাখবেন। এখন নাই। এস এম কামাল হোসেন সম্ভবত কিছু বলতে চাইছিলেন, একেবারেই দুই এক লাইনে বলতে হবে যেন কামাল হোসেন। আমি একটু বলি, হারুন সাহেবরে আমি একটা রাজনীতিবিদ মনে করি। উনি বললেন ঈশ্বরদী নাকি হামলা হয়েছে, শ্যামলদার সাক্ষী, ঈশ্বরদী শেখ হাসিনার ট্রেনে বহরে গুলি করা হয়েছে, সাতক্ষীরাতে হামলা হয়েছে। উনি এটা জানেন না যে 2004 সালের 21 আগস্ট শেখ হাসিনার হামলা করা হয়েছে শেখ হাসিনাকে হত্যা করার জন্য তারেক জিয়ার নির্দেশে। উনাদের নেতা বি চৌধুরী সমাবেশ আচ্ছা, আপনি করতে ওই পারেন, তথ্যগুলো পিছন দিয়ে যে- মোটরসাইকেল তুলে দিয়েছে। আচ্ছা, তথ্য সংযুক্ত করতে চাইছিলেন। শান্তিপূর্ণভাবে সমাবেশ করুক, আমাদের কোনো আমরা আপত্তি চেষ্টা নাই। করবো এইসব বিষয় নিশ্চয়ই উনাদের বিবদমান নানা জায়গা রয়েছে, এগুলো নিয়ে সমাবেশের কথা বলবো অর্থ নিশ্চয়ই। এবং হচ্ছে- জি, জনাব কামাল হোসেন, যে দুটি প্রসঙ্গ উনি তুলেছেন ঈশ্বরদী এবং সাতক্ষীরা, সে তো আপনি বলেছেন আপনার তথ্য পাওয়া গেছে, অর্থাৎ আমরা নিশ্চয়ই দুটো জায়গায় ভারসাম্য রক্ষা করতে পেরেছি। আপনাকে ধন্যবাদ জানাচ্ছেন কামাল হোসেন, এবং ধন্যবাদ হারুন রশিদ, আপনাকে ধন্যবাদ শ্যামল দত্ত, আপনাদের সবাইকে, দর্শক আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকে রামজনতা। নিশ্চয়ই আপনার রামজনতার সঙ্গে থাকবেন, মনে রাখবেন রামজনতার শক্তি বড় শক্তি।